আসসালামু আলাইকুম। এই বিশ্ব বা পৃথিবীর গড়ার কারিগর কারা জানেন তো? হ্যাঁ, আমাদের শিক্ষকেরা। আমাদের শিক্ষকরা আছে বলেই আমরা জাতিরা এগিয়ে যাচ্ছি, শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছি। আর আমরা ঢাকা আর্ট সেন্টারের উদ্যোগে আমাদের শিক্ষকদের নিয়ে, আমাদের গুণীজনদেরকে নিয়ে শুরু করেছি এক বিশেষ পডকাস্ট, যেখানে আমাদের শিক্ষকরা আমাদের সাথে আসবেন। তাদের কাছ থেকে আমরা জানবো অনেক কিছু, শিখবো অনেক কিছু। আমাদের ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি তা জানবো আমরা সরাসরি আমাদের শিক্ষকদের কাছ থেকে। আর আমাদের ঢাকা আইএলটিএস সেন্টার আমরা কিন্তু শুরু করেছি অনেকদিন আগে থেকে, কাজ করছি দীর্ঘদিন। আমাদের মাদার অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, যার ছায়াতলে আমরা কাজ করছি ঢাকা আইএলটিএস সেন্টার। এবং তারই আয়োজনে আজকে এই পডকাস্টে আমি আপনাদের সাথে আছি ফারিয়া হক, ডিরেক্টর ঢাকা আইএলটিএস সেন্টার, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত অতিথি প্রফেসর বহিউদ্দিন তাহের স্যার, ডিরেক্টর শান্তা মরিয়ম খঙ্গি কনফিউসার্স ক্লাসরুম এট শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ অ্যান্ড টেকনোলজি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তো ভালো না থাকবার কোনো অধিকারও নেই, সময়ও নেই, ছুটিও নেই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ঢাকা আইএলটিএস সেন্টারে এই বিশেষ পডকাস্টে প্রথম অতিথি আপনি, এই অনুভূতিটা কেমন? এটা তো অসাধারণ অনুভূতি, আমাকে সম্মানিত করেছেন আপনারা। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, বিশেষ করে এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব মোহাম্মদ আলী, উনি আমাদের একই ইউনিভার্সিটির। আমি চিটাগং ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো সেই সুবাদে ওনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। এবং তারপরে তো নানা রকম কর্মকাণ্ডে আমরা কর্মসঙ্গী বা আমরা সহযোদ্ধা হয়েছি, এটা একটা আনন্দের ব্যাপার। জি স্যার, আমরা জানতে পেরেছি আপনি একাধারে শিক্ষাবিদ, ভোকাল আর্টিস্ট থেকে শুরু করে নানা ভাষায় হচ্ছে দক্ষ। সবকিছু নিয়ে আজকে কথা বলবো, তবে আমরা প্রথমটা শুরু করছি ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে। স্যার, তবে আমরা প্রথম জানতে চাচ্ছি, আপনি তো আমাদের শিক্ষক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবত, আপনার যাত্রাটা বা জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আসলে আমি ভাষা নিয়ে আমার জীবন, ভাষার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। সে বাংলা, সে ইংরেজি, সে চাইনিজ বা অন্য কোনো ভাষা যেগুলোর সঙ্গে আমার সচরাচর মানে ইন্টারাকশন হয়, তো সেই সমস্ত ভাষার পেছনের যে গল্প সেটা আমাকে খুব টানে, যার কারণে ওই ভাষার গভীরে ঢুকতে পারি। কারণ আমার পড়াশোনা হয়েছে ইংরেজি সাহিত্যে, আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। এরপরে আমি চায়না কর্মযজ্ঞে গিয়েছিলাম, অনেক কাজের ভেতরে এটা একটা ছিল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেইখানে আমি আমার জীবনযাত্রার জন্যেই চাইনিজ শিখেছিলাম। তো এরপরে কেমন করে আমি চীনা ভাষার শিক্ষার সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি। তো এই আর কি মোটামুটিভাবে বলতে পারেন আমার ভাষা নিয়ে কর্মকাণ্ড। অনেক কিছু জানার আছে, শেখার আছে, এই পডকাস্টে আমরা বুঝতে পারছি ইতিমধ্যে। স্যার, আমাদের বাংলাদেশি বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে বাংলা মিডিয়াম থেকে আসে, যারা পরবর্তী লাইফে গিয়ে ইংরেজি ভাষাটা নিয়ে অনেক ধরনের সমস্যা পড়ে। স্যার, আপনিও কি আমাদের মতো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন? আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা মনে করিয়ে দিয়েছেন আপনি আমাকে এখন। উনি বলেছিলেন যে যে মাতৃভাষায় ভালো, সে পৃথিবীর অন্য যে কোনো ভাষায় ভালো হতে পারবে। কারণ আমি বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম, কিন্তু আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স মাস্টার্স করেছি এবং আমি বিশ্বের বহু দেশে গিয়েছি। আমার ইংরেজি ভাষায় কমিউনিকেশনে কখনোই কোনো সমস্যা হয়নি, কারণ আমি বিশ্বাস করি আমার মাতৃভাষা ভালো। জি স্যার, এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের বিষয় যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি এবং সকল ভাষায় চাইলেই শিখতে পারি। স্যার, যেহেতু আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করলেও সকল ভাষায় দক্ষ, আপনি হতে পারেন আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, আমাদের শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। যদি তাদেরকে আপনি কিছু টিপস এন্ড ট্রিক্স বলে ফেলেন যে কিভাবে সে দক্ষতা অর্জন করতে পারে আপনার মত। আমি প্রথমত হচ্ছে যে আমি সব ভাষায় দক্ষ নই, দু একটা ভাষা চর্চা করছি। তার মধ্যে আমার ইংরেজি আমার ছিল একেবারেই কর্মভাষা। তো আমি যেটা বলতে চাই যে ভাষা শুধু যোগাযোগের একটা মাধ্যম তা নয়, ভাষা খুবই শক্তিশালী একটা ইনস্ট্রুমেন্ট, যার মাধ্যমে মানুষ তার মনের কথাগুলোকে সফলভাবে, সার্থকভাবে এবং তার উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে সে ব্যবহার করতে পারে। ধরুন আমরা ছোটোবেলায় একটা হাদিস পড়েছিলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আল ইনসান ও হায়ওয়ান নাতেক, মানুষ, ম্যান ইজ এ টকিং অ্যানিমাল, ম্যান ইজ দ্যাট কাইন্ড অফ অ্যানিমাল হু ক্যান টক। তা আমি ছোটোবেলায় যখন এটা পড়েছিলাম তো আমার মনটা খারাপ হয়েছিল, এরকমও হাদিস হতে পারে। কিন্তু যখন বড় হলাম তখন দেখলাম যে নেলসন ম্যান্ডেলা যখন কথা বলেন পৃথিবী চুপ হয়ে শুনেছে, যখন দেখেছি লর্ড চার্চিল কথা বলেছেন, যখন দেখি জর্জ বার্নার শো কথা বলেছেন, যখন দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেছেন, যখন দেখেছি আমাদের প্রফেসর আব্দুল্লাহ সাইদ স্যার যখন কথা বলেন, তখন আমরা গান শুনি না। এই যে ভাষার যে শক্তি, এইটি আসে কোত্থেকে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে ভাষাটা কেমন করে ব্যবহার করব, সুন্দর শব্দচয়ন, সঠিক উচ্চারণ এবং আপনার বাক্যের যে গঠন, সেটি আপনাকে জানতে হবে। কি করলে আপনি আপনার কথা দিয়ে একজন মানুষকে খুন করতে পারেন, আপনি আপনার একটা কথা দিয়ে মানুষের মন জয় করতে পারেন। আপনাকে বুঝতে হবে যে ভাষাটা কেমন। এই জন্য ইংরেজি ভাষা হচ্ছে বিশ্বের স্থানীয় ভাষা, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। কেমন? আবার চাইনিজ ভাষা হচ্ছে, ধরেন 2 বিলিয়ন মানুষ, সারা পৃথিবীতে ধরেন 8 বিলিয়ন মানুষ আছে, তার মধ্যে 2 বিলিয়ন মানুষ চীনা ভাষায় কথা বলে, 4 ভাগের 1 ভাগ। তা আমরা যদি মনে করি যে চীনা ভাষা খুব কঠিন, অনেকে বলে যে চীনের প্রাচীর টপকানো যত না কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে চীনা ভাষার প্রাচীর টপকানো। কিন্তু আমি তো চীনা ভাষা শেখাচ্ছি। সেটা কি করে? সেটা হচ্ছে যে আপনাকে ওই ভাষার ভেতরে ঢুকতে হলে সেই ভাষাভাষী মানুষদের জীবনযাত্রাকে জানতে হবে। কেমন? এটা খুব জানতে হবে। কারণ ইংরেজি ভাষার মধ্যে কেন এটা বিশ্ব ভাষা হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। কারণ ইংরেজি ভাষার মধ্যে নেই এমন কোনো বিদেশি ভাষা নেই। ইভেন আরবি ভাষা, আমরা যে বলি আর্থ, পৃথিবী, এই আর্থ একটা আরবি শব্দ, আপনি জানেন। ওয়াল আর্থ ওয়াত হা হা ওয়াসামাওয়াতি ওয়াল আর্থ, একদম পৃথিবী, আর্থ আরবি ভাষা। হ্যাঁ, সেরকম অনেক ফার্সি ভাষা ইংরেজিতে ঢুকেছে, ইভেন হিন্দি ভাষা ঢুকেছে, ঘেরাও আমাদের বাংলা ভাষা, ঘেরাও ইংলিশে ঢুকে গেছে, যেমন অনেক চাইনিজ ভাষা ইংরেজিতে ঢুকে গেছে। যার কারণে ইংলিশ হ্যাজ এমবডিড almost all the languages, words from almost all the languages of the world. That's how it has become the world language. এটা you have to understand this. এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে কথা বলবো। ভাষাকে প্রয়োগের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। ধরেন আমি একটা শব্দ বলি, একজনের মা আছে, তার আর কেউ নেই, মা হচ্ছে তার জীবন। এখন মা মারা গেছেন, আপনি এখন গিয়ে যদি ওই ছেলেকে বলেন যে তোমার মা মারা গেছে, সেটা বাঁচবে? সে হার্ট ফেল করে মারা যাবে। তাহলে আপনাকে তো এখন আপনার এই যে ভাষার প্রয়োগ, আপনি কেমন করে এই ভাষাটা ব্যবহার করবেন? তখন আপনাকে বলতে হবে যে তোমার মা খুবই অসুস্থ, তোমাকে যেতে হবে। তখনই কিন্তু সে একটা আঘাত পেয়ে যাবে। যখন বাড়ি গিয়ে মাকে যখন দেখবে যে মাটা নেই, তখন কিন্তু সে হার্ট ফেল করবে না। কারণ হচ্ছে সে একটা আঘাত ইতিমধ্যে সহ্য করার ক্ষমতা অর্জন করেছে, পরবর্তী আঘাত নেওয়ার জন্য সে প্রস্তুত। কেমন? এটা প্রকৃতির সঙ্গে মানুষের একটা বিশাল সম্পর্ক। আমাদের যে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যে রাস্তা, ওখানে যে বিশাল একটা সমুদ্র তটরেখা আছে, ওই রেখায় সমুদ্রের ঢেউগুলো এত করালঘাসী, এগুলো যে ভেঙে ফেলছিল ভেতরটা, একদম পাহাড় পর্যন্ত গিলে ফেলছিল, বিশাল বিশাল বোল্ডার, কোনো কাজে আসছিল না। সমুদ্রের কাছে এগুলো কিছুই না। তাহলে সমুদ্রের ভাষাকে আপনাকে বুঝতে হবে। সমুদ্রের ভাষা হচ্ছে সে আগ্রাসী, তাকে দমাতে হলে তাকে তার ওই আগ্রাসনকে ভেঙে দিতে হবে। কিভাবে দিবেন? তখন একজন বৈজ্ঞানিক বললেন যে ওখানে গাছ লাগাও। তো গাছ লাগানো খুব সহজ ছিল না, 0.5% টিকে গেছে। ওই টিকে যাওয়ার পরে সবুজ প্রাচীর দাঁড়িয়ে গেল। সেই আঘাতগুলো ভাঙলো কিভাবে? যখন দেখলো যে সমুদ্রের মানে আগ্রাসী ঢেউগুলো আসছে বিশাল পাহাড়ের সমান, এগুলো এসে গাছের ফাঁকে ফাঁকে ভেঙে যাচ্ছে, আঘাত ভেঙে গেল। তারপর সে ওই বাঁধের মধ্যে স্পর্শ করছে, আমরা বলি জাস্ট কিসড দ্য এমব্যাঙ্কমেন্ট। তাহলে ওই যে এখানে কিন্তু ভাষা, সমুদ্রের ভাষা হচ্ছে এটা। আমাকে বুঝতে হবে সমুদ্রের ভাষাটা কি, আমাকে মানুষের ভাষা বুঝতে হবে। সেই ভাষা যখন আমি বুঝবো তখন আমার পক্ষে কমিউনিকেশন করা সহজ। আপনি বলতে চাচ্ছেন একজন শিক্ষক যখন পড়াশোনা করাবেন বা শিখাবেন, তখন শিক্ষককেও শিক্ষার্থী মনের ভাষা বুঝতে হবে, অডিয়েন্সের ভাষা বুঝতে হবে। আমরা এটা কিভাবে করতে পারি স্যার? এটা হচ্ছে কি, আমরা বড় বড় এক্সপার্ট নিয়ে আসি, অনেক টাকা খরচ করে নিয়ে আসি, কিন্তু আমরা আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট আমরা পাই না। হয়তো অনেক কিছু হয়, কিন্তু আমাদের টোটাল জিনিসটা আমরা পাই না। না পাওয়ার কারণ হচ্ছে অডিয়েন্স ল্যাঙ্গুয়েজটাকে আমরা কনসিডার করি না। অডিয়েন্স ল্যাঙ্গুয়েজটা কি? একজন বাচ্চা, তার ইংলিশ তো ওইরকম স্ট্রং, হাই লেভেল ইংলিশ না, একজন ডক্টরাল ইংলিশ না। আমি একজন ডক্টরেট ডিগ্রিকে নিয়ে এসে পড়াতে গেলে তাকে বুঝতে হবে ওই বাচ্চার ভাষাটা কি,
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি একটা বাচ্চাকে ছবি আঁকা শেখাচ্ছেন, তাকে বললেন যে আচ্ছা তুমি একটা হরাইজন্টাল লাইন আঁকো, একটা ভার্টিক্যাল লাইন আঁকো। সে তো এই শব্দগুলো জানে না, তো সে তো চুপ করে থাকবে। তখন আপনি ধমক দিলে হবে? আপনাকে বলতে হবে তুমি একটা যোগ চিহ্ন আঁকো। এটা তার ভাষা। সে যখন যোগ চিহ্নটা আঁকবে বলে হ্যাঁ উপর দিকে একটু বাঁকা বাঁকা করে আঁকো, এরকম এরকম করে আঁকো, দিল, তারপর ছোট ছোট বিন্দু দাও, এরকম এরকম কয়েকটা লাইন আঁকো, নিচে এরকম করে দাও। কি হলো? স্যার এটা তো প্রজাপতি হয়ে গেল। বাহ, তুমি প্রজাপতি এঁকে ফেলেছো। কি করলেন আপনি? ওই বাচ্চার ভাষায় তাকে একটা প্রজাপতি আঁকাটা শিখিয়ে ফেললেন। এবার আপনি আপনার ভাষাটা দিবেন। কিভাবে দিবেন? আচ্ছা চলো তো আমরা, তুমি কি করেছো আমরা প্রথম থেকে দেখে আসি। তুমি প্রথমে কি করেছো? যোগ চিহ্ন এঁকেছো। বাহ, ভালো। যোগ চিহ্নে কি কি আছে? দুটো দাগ আছে। এই দাগটাকে কি বলে জানো? এইটা হচ্ছে হরাইজন্টাল লাইন। আর উপর থেকে লম্বালম্বি যেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তাহলে এখন সে তার মনের ভিতরে সে ঢুকে গেল ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, কার্ভ লাইন, ডটস, এটসেট্রা এটসেট্রা। এখন শিখে গেল। আরেকটা জিনিস হচ্ছে আনন্দময় শিক্ষা। এইটা আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের প্রশিক্ষণের সময় খুব জরুরি ভিত্তিতে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে, এটা আমি মনে করি। তাহলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আসবে। কেমন? না হলে আসবে না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা শব্দ উঠে আসলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষকদেরকে ট্রেন হতে হবে ভালো মতো, আমাদের পরিবেশটা দরকার। স্যার আপনার কি মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শেখার জন্য কোন কোন বিষয়গুলো হচ্ছে উন্নতি করা এখনো প্রয়োজন? এখন ধরেন আমি যদি বলি যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, হ্যাঁ, এটার ইংরেজি ট্রান্সলেশন বলেন, আপনি কি বলবেন? বলেন। ঢাকা স্ট্যান্ডস অন দি রিভার বুড়িগঙ্গা। এটা কি হলো? এটা বাংলা অ্যাকসেন্টে আমি ইংলিশটা বললাম। এটা হলে যখন আরেকজন বিদেশি এসে যখন আপনার সঙ্গে কথা বলবে, আমি সকালে কক্সবাজার গেছেন, এখন আসলো, তাহলে আপনার মানে শুনতে কিরকম লাগবে? একটু মনে হয় যে একটু রসাত্মক, একটা হাস্যরস, আরে ভাষাটা পারে না বেচারা, মাফ করে দেবেন। কিন্তু ভাষাটা হলো না। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা আমার কি জানতে হবে? উচ্চারণটা বুঝতে হবে। আমাদের দেশে অনেক ছেলে মেয়ে দেখবেন যে কিছু অঞ্চল, নামটা বললাম না, মনে কষ্ট পাবে, আমি বলতে চ বলতে পারে না, স বলে। ছ বলতে পারে না, ছ বলে। কেমন? তাহলে এই এই যে প্যালেটের যে সমস্যা, এটা কিন্তু প্র্যাকটিস করে করে দূর করা সম্ভব। কারণ সে ছোটবেলা থেকে ওইভাবে অভ্যস্ত হয়ে বড় হয়েছে। এখন চট করে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, একটা কথা আছে। তো ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, কারণ এই পুরনো অভ্যাসটাকে তাকে নতুন করে কিছুতে নিয়ে আসতে হলে অনেক ঘষা মজা করা দরকার হয়। ছোট বাচ্চারা কেন এত ভালো শেখে? টিচার যদি ভালো হয়, টিচারের একটা ইনফ্লুয়েন্স মারাত্মক। আপনি যদি টিচার ভুল পড়ায়, ভুল শেখাটা শিখবে সেই ছোট বাচ্চা। বাসায় গিয়ে যখন তার মার কাছে পড়া নিয়ে আলোচনা করে, মা যখন দেখছে উচ্চারণটা হয়নি, শব্দটা হয়নি, মা যখন বলবে না এটা তো এরকম, বাচ্চা কি বলবে? তুমি ভুল, আমার মিস করে বলেছে, এটা এটা আমার মিস এরকম করে শিখি, তুমি জানো না। মাকে সে চ্যালেঞ্জ করবে। তার মানে কি? একজন টিচারের ইনফ্লুয়েন্স একটা বাচ্চার উপর মারাত্মক। সেই জিনিসটা তো ইংরেজি শেখার ক্ষেত্রে কি করতে হবে? উচ্চারণগুলো সঠিকভাবে শেখাতে হবে, গ্রামার সঠিকভাবে শেখাতে হবে। আমি যদি এখন ধরেছে টুডে আই নো হাংরি, মাই ইট ফিনিশ, মাই ইট ফিনিশ, আপনি তো সঠিক প্রত্যেকটা শব্দ ভেঙে ট্রান্সলেট করেন, কোনো ভুল নেই, আমার খাওয়া শেষ। তাহলে কেমন? এই দিস ইজ নট দি নেটিভ ইংলিশ। আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এখন সেই জন্য আপনার নিজের ভাষায় আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। যখন আপনি নিজের ভাষার ব্যাপারে যত্নশীলতা শিখে ফেলবেন, অটোমেটিক্যালি আপনি অন্য ভাষার ক্ষেত্রেও এই যত্নশীলতা তৈরি হয়ে যাবে। এই জন্য শিক্ষকের অনেক বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, সঠিক উচ্চারণে, সঠিক বাচনে, সঠিক শব্দ প্রয়োগে তার এক্সপ্রেশনগুলোকে নিয়ে আসা, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে তার মানে আপনার কথায় যেটা দাঁড়ালো যে আমাদের বাংলা ভাষার দক্ষতা অর্জন করতে হবে। এবং আমি যখন আপনার কথা শুনছিলাম, মুগ্ধ হয়ে শুনছি। এবং আপনি যখন কোনো বাংলায় কথা বলেন, পুরোটাই হচ্ছে ধরতে গেলে পুরাটাই বাংলা শব্দে প্রত্যেকটা বাক্য থাকে, এবং একটা বা দুইটা ভুলবশত কিংবা উচ্চারণের ফ্লোতে চলে আসে ইংরেজি শব্দ, কিন্তু আপনি চেষ্টা করেন বাংলাতেই বলা। এটা হয়তো গুরুত্বপূর্ণ। খুবই ভালো কথা বলেছেন। কারণ হচ্ছে কি,
বাংলা হোক ইংরেজি হোক আপনি যে ভাষায় বলবেন সেই ভাষাটা অবিমিশ্র, ওই ভাষা অবিমিশ্র বলতে হবে, অন্য ভাষার মিশেল না দিয়ে বলার চেষ্টা করতে হবে। যদিও সব ভাষার মধ্যে আন্তঃভাষা লেনদেন আছে, ইন্টারলিঙ্গুয়াল এক্সচেঞ্জ ইজ অলওয়েজ দেয়ার। এখন আমি যদি ইংলিশ বলি আমি এটা বললাম, কিন্তু আমি যখন বাংলা বলছি আমি বলছি আন্তঃভাষা লেনদেন। তাহলে যে মানুষ মনে করে ভাঙা ভাঙা ইংলিশ বলে দিলেই সে খুব একটা পণ্ডিত হয়ে গেল বাংলা ভাষার মধ্যে, সেটা ভুল। আপনাকে ছোট্ট একটা গল্প বলি, গল্পগুলো বলতে খুব ইচ্ছা করছে। সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ে সবচেয়ে পণ্ডিত বলে বিবেচ্য ছিলেন। তো তিনি প্রায় বিদেশে চলে যেতেন, লন্ডনে গিয়েছেন, প্রবাসী বাঙালিরা তাকে একটা সান্ধ্যভোজে আমন্ত্রণ করেছে। সেখানে এক ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক, তার সঙ্গে ভাঙা ভাঙা ইংলিশে কথা বলছেন। তো উনি বললেন যে আমিও বাঙালি, আপনিও বাঙালি, আপনি বাংলায় বলছেন না কেন? তখন ভদ্রলোক বললেন যে আরে মশাই, 12 বছর তো লন্ডনে রয়েছি, হচ্ছে বাংলা ভুলে গেছি। তো আচ্ছা, তো রবীন্দ্রনাথের আক্ষেপ হচ্ছে 12 বছরে মাতৃভাষা ভুলে গেল কিন্তু ইংরেজিটা শিখলো না। এইখানেই নিশ্চয়ই আমি মেসেজটা দিতে পেরেছি। এখানে আমরা দারুণ একটা মেসেজ পেয়েছি যে বাংলাকেও আঁকড়ে ধরতে হবে এবং পাশাপাশি আমাদের ইংরেজি বা অন্য যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোতে দক্ষ হতে হবে। একটা ছেড়ে দিয়ে আরেকটা আঁকড়ে ধরতে গেলে নিজের সত্তাটাও শেষ হয়ে যাবে। না, মূল ভিত্তিটা হচ্ছে আপনাকে মাতৃভাষায় ভালো হতে হবে। আপনি যখন অন্য একটা ভাষায় কমিউনিকেশন বা যোগাযোগ করছেন, কথা বলছেন, তখন আপনি নিশ্চয়ই আপনার মায়ের ভাষায় চিন্তাটাকেই আপনি অনুবাদ করে বলছেন, তাই না? তা আপনি যে এই মায়ের ভাষায় যদি ভালো না হন, অন্য ভাষায় ভালো হবেন কি করে? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, যে গুগল ট্রান্সলেশন, ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল মনে পড়ে গেল। সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, মানে ফানি বলতে পারেন। যে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, যদি তারে নাই চিনে গো সে কি আমায় নেবে চিনে। মজার ব্যাপার, গুগল ট্রান্সলেট করছে যে ইফ শি ডাজন্ট হ্যাভ সুগার উইল শি টেক মি টু চায়না। সে যদি তারে নাই চিনি, মানে চিনি নাই, তারপরে সে কি আমায় নেবে চিনে, সে কি আমাকে চায়নাতে নিয়ে যাবে, সে কি আমাকে গুগল ট্রান্সলেটের মতো ওই রকম অনেকে চেষ্টা করছে। এটা খুব বিপজ্জনক। বিশেষ করে আমাদের তরুণ সমাজ, যারা আমরা এখন হচ্ছে মোবাইল ফোনে এডিক্টেড, যারা হচ্ছে সারাক্ষণ মেসেজ করি, বাংলা লেখাটা ইংরেজি শব্দে লেখার চেষ্টা করি, যেটা হচ্ছে হয়তো বা আমাদের বাংলা ভাষাটাকে অনেকভাবে বিকৃত করছে। আমি এই বিষয়ে আপনাকে যেটা বলতে পারি সেটা হলো যে সব টুলসই ভালো দিক আছে, আপনি ব্যবহারকারীর উপর নির্ভর করে। ব্যবহারকারীকে সেইভাবে যদি আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষার প্রতিষ্ঠানগুলো যদি এবং বাড়ি, যার পরিবার থেকে যদি এই উৎসাহ দেওয়া যায় যে তোমরা এটা একটা চমৎকার টুলস, এটাকে তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ার কাজে ব্যবহার করতে পারো। একটা ছুরি আপনি তরকারিও কাটে, একটা ছুরি অন্য কাটাকাটির কাজে ব্যবহার করা হয়, আবার খুনিরা কিন্তু ওই তরকারি কাটার কাজে ব্যবহার করে না। তো সেই জন্য একটা ছুরিকে দায়ী করা যায় না। কারণ মোবাইলটা খুব ভালো জিনিস, কিন্তু মোবাইলের ম্যানিয়াক হয়ে যাওয়ার আশঙ্কাটা থাকে হচ্ছে মোবাইলে কিছু অসৎ কোম্পানি আছে যারা ইনকাম করার জন্য উল্টাপাল্টা অনেক কিছু ওর মধ্যে দিয়ে রাখে। তো বাচ্চারা ওইদিকে এডিক্টেড হয়ে যায়। এদিক থেকে বাঁচার জন্য আপনি আনন্দময় কিছু পজিটিভ জিনিস মোবাইলের অ্যাপের মধ্যে দিতে হবে, যেগুলো নিয়ে বাচ্চারা ব্যস্ত হবে এবং আনন্দময় একটা শিক্ষার সুযোগ পাবে। সে আনন্দ করতে করতেই ওখানে শেখার সুযোগ। মোবাইলে অনেক কিছু আছে, কিন্তু আপনাকে বাচ্চাকে আনন্দ দেওয়ার মতো সেরকম অ্যাপসগুলো দিতে হবে। আর সমাজের দায়িত্ব আছে উল্টাপাল্টা সব জিনিস, এগুলো এখন স্কাই ইজ দ্য লিমিট, আকাশ হচ্ছে সীমা। এখানে আপনি বন্ধন বা বাধা দেবার সুযোগ খুবই কম, এত বেশি। আর আপনি যদি এই যে বন্ধকে যখন করা হয়েছিল আমাদের বিগত একটা সময়ে, আমাদের সমস্ত অ্যাপসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ সেখান থেকেও উত্তরণ শিখে ফেলেছে। মানুষ এই যে ভিওআইপি বলেন, ভিপিএন বলেন, ক্যানাডা, হ্যাঁ, বিভিন্ন সার্ভার থেকে আমরা ঢুকে আমাদের কাজ আমরা ঠিকই চালিয়েছি। কাজে এগুলো বন্ধ করা খুব কঠিন। সেই জন্য আপনাকে, যেমন ধরেন এখন আমাদের যে বিয়ে শাদিগুলো হয়, এখানে তো হিন্দি গান ছাড়া কোনো বিয়ে অনুষ্ঠান হয় না। কেন হয় না? কারণ হচ্ছে ওই হিন্দি গানগুলোর মধ্যে চমক আছে, ওদের মধ্যে